আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম বাটা মশলায় গরুর মাংস ভুনা। সামনে কুরবানির ঈদ, কম বেশি সবার বাসায় গরুর মাংস থাকবে। আর বাটা মশলার রান্নার স্বাদ এতটা অসাধারণ তা বলে বোঝানো যাবে না। তাই আমাদের মা চাচিরা কষ্ট হলেও কিন্তু বাটা মশলায় রান্না করত। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। সেই কথা মনে করে এবারের ঈদের জন্য থাকছে আজকের রেসিপিটি। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাবার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেলটি প্রেস করে ফেলুন যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এমনকি হাড়, নলা, চর্বি সহই একসাথে নিয়ে নিয়েছি। সব একসাথে নিলে মাংসটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাংসগুলোর পিস আমি বেশি বড়ও করিনি, ছোটও করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। এখানে আমি 2.5 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পাতিলটা ছোট নিয়ে ফেলেছি, তাই আমি পাতিলটাও চেঞ্জ করে ফেলবো। একটা বড় পাতিল নিয়ে নিলাম এবং সবগুলো মাংস আমি পাতিলে ঢেলে নিলাম। এখানে 2 টেবিল চামচ হলুদ বাটা, 2 টেবিল চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, পৌনে 1 কাপ সয়াবিন তেল। আমার মাংসতে বেশ পরিমাণের চর্বি আছে, তাই আমি পৌনে 1 কাপ সয়াবিন তেল নিয়েছি ও 1/4 কাপ সরিষার তেল। মাংসতে কতটা চর্বি আছে বা নাই সেটা বুঝেই তেলটা অ্যাড করে নেবেন। এখানে 10-12টা এলাচি, 10-12টা লং ও 4-5টা দারচিনি ও 4টা তেজপাতা অ্যাড করে নিলাম। স্বাদ মতো লবণ ও মশলা বাটা পাটা ধোয়া পানিটাও অ্যাড করে নিলাম। মা চাচিরা বলতো পাটা ধোয়া পানিটা অ্যাড করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সবগুলো উপকরণ এখন একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুবই ভালো করে মেখে নেব যেন মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। তাই আমি হাত দিয়ে ইউজ করছি। আপনারা যদি চান খুন্তি বা কোনো কিছু দিয়েই মেখে নিতে পারেন। কিন্তু আসলেও যে কোনো তরকারি হাতে মাখানো রান্নাটা কিন্তু একেবারেই অন্যরকম একটা স্বাদ আসে। এক তো বাটা মশলা আর একটু হাতে মাখানো, এর স্বাদ একেবারেই অন্যরকম। এই ঈদে একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন আর দেশি স্বাদের গরুর মাংস ভুনা উপভোগ করবেন। দেখতে দেখতে আমার মাংসটাও কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে হাতে যে মশলাগুলো লেগেছিল সেটাই ধুয়ে অ্যাড করে নেব ও একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। রান্নায় বলক চলে এসেছে। একটু নেড়ে দেব, উপরের মাংসটা নিচে এবং নিচের মাংসটা উপরে। মাংস থেকে আরো পানি বের হবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে করে নেব। দেখেন মাংসতে পুরো বলক চলে এসেছে এবং বেশ পানি বের হয়ে এসেছে। আমি এই পানিতেই মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে।
এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দেব যেন মাংসটা লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে রেখে দেব যেন মাংসটাও 80% এভাবেই সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ তেল বের হয়ে এসেছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে। মশলাটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। ও আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই একেবারে লো আঁচে রান্না করে নেব। দেখি ঢাকনা খুলে কি অবস্থা। দেখেন যতটুকু পানি ছিল সেটাও শুকিয়ে গিয়েছে এবং মাংস থেকে বেশ তেল বের হয়ে গিয়েছে। এখন আর আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যেন মাংসটা নিচে লেগে না যায়। মাংসতে যেহেতু পানি নাই, এই সময় লেগে যাওয়ার কিন্তু ভয় বেশি থাকবে, আর একবার লেগে গেলে মাংসর পুরো স্বাদই নষ্ট হয়ে যাবে। এখন কতগুলো আলু আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে 2 টুকরো করে নিয়েছি, অ্যাড করে নিলাম ও ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, মাংসটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এভাবেই ঢাকনা খুলে 10 থেকে 12 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মাংস থেকে যতক্ষণ না ফ্লেভার বের হবে ততক্ষণ আমি এই ঢাকনা খুলে কষিয়ে নেব, কারণ গরুর মাংস যত কষাবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি থাকবে। আপনারা চাইলে কিন্তু এই কষানো মাংসর স্বাদটাও নিতে পারেন, কারণ এই কষানো মাংসর স্বাদটাও কিন্তু একেবারেই আলাদা। এই কষা মাংসটা আমার ঘরে অনেক পছন্দ করে, আপনারা চাইলেও এভাবেও রান্না করতে পারেন। দেখেন আমি কিন্তু একটু ঘন ঘনই নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। বারবার একই কথা বলছি, কারণ এই সময় মাংসটা লেগে যাওয়ার ভয় থাকে। দেখেন মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অনেকটাই। মাংস থেকে ফ্লেভার বের হওয়া শুরু হয়ে গিয়েছে, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে নেব, এতে করে মাংসের ফ্লেভারটা দ্বিগুণ চলে আসবে। আমি রাঁধুনি মিক্সড গরম মশলাটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন।
কিছুটা পানি অ্যাড করে নেব। আগে বলেছিলাম মাংসটা আমার 80% সিদ্ধ হয়েছিল। কিছুটা পানি এখন অ্যাড করে নিয়েছি যেন মাংসটা 100 সিদ্ধ হয়ে যায় এবং মাংসের ঝোলটাও যেন একটু মাখা মাখা থাকে। আমার আরেকটু পানি লাগবে, তাই আমি আরেকটু অ্যাড করে নিলাম। এখন আমি মাংসটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। একটু নেড়ে দেব। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন মাংস থেকে তেল বের হওয়া শুরু হয়ে গিয়েছে এবং মাংস আলু দুটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নেব ও মাংসের সাথে মিশিয়ে দিব। এখন 1 চা চামচ সয়া সস অ্যাড করে নিচ্ছি। আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। মাংস থেকে আরেকটু তেল বের হবে, তাই চুলার আঁচটা একেবারেই লো করে দিয়েছি যেন মাংস থেকে ভালোভাবে তেলটা বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা তেল বের হয়ে গিয়েছে এবং মাংসটা আমি এর চেয়ে বেশি আর শুকাবো না, কারণ যেহেতু আমি আলু দিয়েছি কিছুক্ষণ পর এমনি ঝোলটা টেনে নেবে। আলু কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। চুলাটা অফ করে দিলাম এবং একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করলে একটাই কথাই বলবো যে হাত প্লেট চেটেপুটে খাবে ঘরের সবাই। ওই দিন ভাত একটু বেশিই লাগবে। আশা করি আপনাদের কাছেও আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি দেওয়ার জন্য। আজকের রান্নাটা ছিল একেবারেই সিম্পলভাবে, একদম সাধারণ মশলায়, ঘরোয়া মশলায়, কিন্তু এর স্বাদটা ছিল একেবারেই অসাধারণ। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ যে কতটা অসাধারণ ছিল আর কতটা লোভনীয় হয়েছে এ তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে হাড়, চর্বি, নলা, মাংস একসাথে রান্না করলে এর স্বাদ একেবারেই অতুলনীয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।